মেয়ে যখন বাপের বাড়ি যাচ্ছে তখন বলছে আমার বাবা আমার দিকে নোংরা ইঙ্গিত করে, আমার বাবা খারাপ, আমার বাবা সৎ বাবা, আমার বাবা ভালো না, আমার বাবা নোংরা। মেয়ের মা লাইভ করতে করতে ভিডিও করতে করতে বলছে যে ওর বাবার নজর খারাপ, ওর বাবা মেয়েকে চেয়েছে, মায়ের জীবন নষ্ট করেছে, এরপর ও মেয়েকে চাইছে। দেখো, আমরা সমালোচনা করতে বসেছি, কে ভুল কে খারাপ, কারোর বাড়ি বাড়ি গিয়ে ক্যামেরা নিয়ে খবর নেওয়া বা তাদের মধ্যে সত্যতা মিথ্যাটা যাচাই করা, কোনটা মিথ্যে যাচাই করা, সেটা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানায় না, অন্তত আমি মনে করি। তো সেই ক্ষেত্রে যেটুকু দেখবো ভিডিও টু ভিডিও সেটুকু ভিডিও করে বলবো। এই দুদিন আগে এই জিমির পরিবারে জিমির বাবাকে নোংরা নোংরা কথা বলে, আর এটা আজকে বলে না, হামেশাই প্রথম থেকে, আমি যবে থেকে ওদের চ্যানেল দেখছি প্রথম থেকে শুনে আসছি ওর বাবার মোটিভ খারাপ, ওর বাবার নোংরাভাবে ইঙ্গিত করে, ওর বাবা ওকে খারাপভাবে, যেহেতু ওর বাবা নিজের বাবা নয়, সৎ বাবা, বারবার এটাই টার্গেট করা হয়েছে। দেখো, যদি বলো সৎ কি সৎ নয়, এগুলো তো আমরা জানি যে, দেখো সে যতই হোক সে তাকে মানুষ করেছে ছোটো থেকে, আমরা জানি যে বাবা বাবাই হয়। এবার যারা ভোগ করে, যারা সাফার করে, তারা এগুলো ভালো বলতে পারবে, অভিজ্ঞতা যাদের এগুলো বেশি তারা বলতে পারবে, আমার পক্ষে বলা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমরা ওর ভিডিও থেকে যতটুকু দেখেছি ওর বাবার নিয়ে খারাপ কথা বলেছে। আবার কখনো কখনো যখন শ্বশুরবাড়িতে এসেছে তখন শ্বশুরবাড়িতে এসে বলেছে যে এই কিছুদিন আগে শুনলাম ওর বাবাকে নিয়ে নোংরা নোংরা আক্রমণ করছে, ওর বাবাকে নিয়ে নোংরা নোংরা লাইভ করছে। ঠিক আছে, আবার আজকে হঠাৎ করে দেখলাম ওর বাবাকেও ভালো বলছে, ওর বাবা নাকি ভীষণ ভালো, ও নাকি বুঝতে পেরেছে। মানে এই ঘটনাটা শুধু আজকে বলে না, বা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম বলে না, এটা পাল্টে পাল্টে রিপিটেডলি আমরা আজ 3 বছর 3.5 বছর ধরে একই জিনিস দেখতে পাচ্ছি, 3 বছর নাহলে 2 বছর ধরে একই জিনিস আমরা রিপিটেডলি দেখতে পাচ্ছি যে এই ঘটনাই ঘটে যাচ্ছে। আর শুধু তাই নয়, এ যখন হাজব্যান্ডের বাড়িতে থাকে তখন বাবা খারাপ মা খারাপ, যখন বাপের বাড়িতে থাকে তখন হাজব্যান্ড খারাপ, শ্বশুরবাড়ির লোকেরা খারাপ। এই বলছে আমি ভালো আছি, সুখে আছি, আবার বলছে আমার উপর অত্যাচার করা হচ্ছে। আমি বুঝে উঠতে পারি না। এবং তার সাথে সাথে আমরা প্রত্যেকে জানি এই মেয়েটি একটি নার্ভের পেশেন্ট, এবং ওর মা বলেছে ওর নাকি কোনো সাইক্রিয়াট্রিক মেডিসিন চলে। এবং আমরা ভিডিওর মধ্যে কদিন আগে ওর মাকে এটাও বলতে শুনেছি যে মেডিসিনও বন্ধ করে দিয়েছি। আমি বলেছি মা মেডিসিনের দরকার নেই, তুমি খুশিতে আছো, সুখে আছো। যদিও আমি এটা বারংবার একই কথার উপর জোর দেবো যে মেয়েটি নার্ভের পেশেন্ট, কারণ নার্ভের পেশেন্টের ক্ষেত্রে একটা সবথেকে বড় জিনিস হচ্ছে হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া এবং হ্যালুসিনিয়েশন, মানে হচ্ছে খুব ওরা নিজেদের মতো করে কল্পনা করে নিতে পারে এবং নিজে থেকে হাইপার হয়ে যায়, উত্তেজনা ওদের মধ্যে চলে আসে। এটা শুধুমাত্র ওই মেয়েটিকে কটাক্ষ করে আমার ভিডিও নয়, ভিডিওটা হচ্ছে সমস্ত নার্ভের পেশেন্টের ক্ষেত্রে। নার্ভের পেশেন্ট মানেই একটা জায়গাতে এই ঘটনাগুলো ঘটে, কারণ যে পরিমাণ উত্তেজিত ভাব বা অ্যারোগেন্ট ভাব আমরা ওর মধ্যে এর আগেও লক্ষ্য করেছি, যে অনেক সময় উত্তেজিত হয়ে লাইভ করছে, উত্তেজিত হয়ে ভিডিও করছে, কান্নাকাটি চিৎকার মেয়েটির মধ্যে লক্ষ্য করেছি। দেখো, একটা স্বাভাবিক সুস্থ মানুষ আর একটা অসুস্থ একটা মেয়ে, অবশ্যই আমি বলবো না যে ও খারাপ ও বাজে, না, এগুলো বলার কোনো অধিকার আমার নেই বা আমার কোনো রাইটও নেই কথাগুলো নিয়ে আলোচনা করার। আমার কাছে কথা হচ্ছে একটা মেয়ে নার্ভের পেশেন্ট, তাহলে সেই মেয়েটাকে আমি আগে ট্রিটমেন্ট করাবো, এবং সেই যদি ট্রিটমেন্টের আওতাতেও থাকে, সেখানে কিছুদিন আগে শুনেছি যে এই প্রীতমদের বাড়িতে গেলে এই জিমির মা বলতো যে প্রীতমরা নাকি ওষুধপত্র খাওয়ায় না, কিন্তু সেদিনই জিমির মা নিজে বলেছে, সেই ক্লিপিংসগুলো আমরা রাখি, কারণ কেন না আমাদের ভিডিও করতে গেলে সুবিধা হয়, কারণ আমরা সমালোচনা করতে বসে আমরা যখন তখন ফেঁসে যেতে পারি, তো সেই জন্য আমরা রাখি, যেখানে জিমির মা বলছে যে আমি বলেছি মেয়ে মা তোমাকে ওষুধ খেতে হবে না, তুমি ওখানে খুশিতে আছো, আমি ওষুধ দিয়ে আসিনি। তো এই যে দু রকম কথাবার্তা, দেখো একটি ছেলে দেখে মনে হবে মেয়েটির পরিবার কি তাহলে তাকে ফাঁসাতে চাইছে। দেখো, আমরা সমালোচনা করছি ভিডিও টু ভিডিও যতটুকু দেখতে পাবো, কারণ দেখো আজকে হঠাৎ করে লাইভ খুলে দেখতে পাওয়া যাচ্ছে মেয়েটিকে নাকি খেতে দেওয়া হচ্ছে না, মেয়েটি নাকি 3 দিন ধরে না খেয়ে পড়ে আছে। বাট কালকেই লাইভে দেখলাম কোনো একটা ঠাকুর বাড়ির কিছু ভব পাগলা না এরকম একটা কোনো ঠাকুর বাড়ির ইয়েতে খিচুড়ি খেতে গেছে, খাচ্ছে, এবং দেখলাম সেখানে খাচ্ছে, খেতে বসেছে, সেখানে লাইভ হচ্ছে। তো সেই জায়গায় কি করে কালকে যদি মেয়েটা খিচুড়ি খেয়ে থাকে, কি করে আজকে বলতে পারে লাইভে বসে কিছু মানুষ তাকে সাপোর্ট করতে গিয়ে বা প্রীতমকে বিপদে ফেলার জন্য যে 3 দিন ধরে মেয়েটা না খেয়ে আছে। আই ডোন্ট নো, সে লাইভে দেখলাম চিৎকার করছে যে কেউ যদি থেকে থাকো তাকে খাবার দিয়ে এসো। দেখো, একটা মেয়েকে শ্বশুরবাড়িতে গেলে, এবার এই নার্ভের পেশেন্ট, সাইকিয়াট্রিক প্রবলেম, এগুলোকে একটু সরিয়ে রেখে দিই, সেটাও ছোট্ট করে একটা কথা বলে দিই যে নার্ভের ওষুধ বা সাইকিয়াট্রিক মেডিসিন এইভাবে কোনোভাবেই দুটো মেডিসিনই কখনো বন্ধ করে দেওয়া যায় না নিজের ইচ্ছা মতো। এটা ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনই তাকে খেতে হবে এবং তাকে রেগুলারলি টাইম টু টাইম তাকে মেডিসিন নিতে হবে, তাই না? তুমি ঝগড়া করো, চেঁচাও, চেল্লাও, কিন্তু টাইম টু টাইম তোমাকে খাবার খেতে হবে, মেডিসিন নিতে হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে একটা ফ্যাক্ট। তো সেই ক্ষেত্রে দেখলাম যে এই মেয়েটির মাই কিছুদিন আগে বললো যে খুশিটা নাকি ইম্পর্টেন্ট, মেডিসিন নাকি ইম্পর্টেন্ট নয়। তাহলে আজকে যে ঘটনাগুলো ঘটছে, মেয়েটিকে তো ওষুধ দেওয়া হয়নি, মেয়েটির মা তো অলরেডি তাকে ওষুধ কিনে পাঠিয়ে দেয়নি,
মেয়েটির মারও বোঝা দরকার ছিল যে সে নার্ভের পেশেন্ট, সে এইভাবে মাঝে মাঝে উত্তেজিত হয়ে যায়। দেখো আজকে প্রীতমের বাড়ি গেছে বলে না, এই মেয়েটির সঙ্গে যদি অন্য কোনো ছেলেরও বিয়ে হতো এবং তার যে নার্ভের রোগটা আছে, এই যে উত্তেজিত হয়ে যাওয়া, অ্যারোগেন্ট হয়ে যাওয়া, এই যে ঘটনাগুলো ঘটে, হাইপার টেন্ডেন্সি, হাইপার অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সেগুলো অন্য কোনো পুরুষের বাড়িতে গিয়েও একই জিনিস হতে পারতো। আর এই ধরনের নার্ভের, আমি এটা জেনেই বলছি, নার্ভের পেশেন্টদের ক্ষেত্রে যে কোনো নিউরোলজিস্টকে জিজ্ঞাসা করলে তোমরা, কনসাল্ট করলে তোমরা জানতে পারবে, নিউরোলজিস্ট মানে নিউরোলজি ডিপার্টমেন্টে কোনো ডক্টরকে জিজ্ঞাসা করলে তোমরা জানতে পারবে, কনসাল্ট করলে ওনাদের সাথে, যে এই নার্ভের রোগের মধ্যে এইগুলো পার্ট অফ এক একটা ব্যাপার আছে। অনেকে হয়তো খুব জোর চিৎকার করে রেগে গেলে তাদের সিজার স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, যেটাকে কনভালশন বলা হয়, সেটা স্টার্ট হয়ে যায়। এবং অন্য কোনো সময় হয়তো চিল্লিয়ে হাত পা স্টিফ হয়ে যায়, মানে তারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা যদি অতিরিক্ত রেগে যায়, তারা অতিরিক্তভাবে রেগে যায় এবং তারা নিজেরা নিজেদের জগতে কিছু চিন্তাভাবনা বানিয়ে নেয় যে আমাকে কি এটা বললো, আমাকে কি এটা করলো, কেন এটা করলো না, কিসের জন্য এটা করলো না। এই ঘটনাগুলো একটা নার্ভের পেশেন্টের মধ্যে ঘটে। আমি যদি কোনো জায়গায় ভুল বলে থাকি, যদি তোমরা কোনো ডক্টর বা কোনো মেডিকেল স্টুডেন্ট যদি তোমরা কেউ দেখে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে, আমি যদি কোনো ভুল বলে থাকি কোনো জায়গায়, তোমরা আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, হয়তো আমি ভুলে বলে থাকতে পারি, বাট আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের বলার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে একটা মেয়ে একটা নার্ভের পেশেন্টকে এতদিন ওষুধ না খাইয়ে, সে তো অলরেডি হাইপার হয়ে যাবেই, সে নিজের মধ্যেই নিজে থাকবে না এবং সে কি বলছে না বলছে সে নিজেই বুঝতে পারবে না। হয়তো পরে সে যখন থেমে যাবে, তা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিটা হয়, সে হয়তো থেমে গেল, কিছুক্ষণ পর তার রাগটা থেমে গেল, আবার হয়তো তার মধ্যে সেই ভালো ভাবটা জেগে উঠবে। কারণ নার্ভের পেশেন্টদের ক্ষেত্রে নার্ভের রোগ এমনই একটা রোগ যার মধ্যে দুটো সত্তা বিরাজ করে। সেই রোগের জায়গায় যদি একটা পেশেন্ট পৌঁছে যায়, নার্ভের সেই জায়গাটায় চরম শিখরে যদি পৌঁছে যায়, দুটো সত্তা কাজ করে। একটা সত্তা হচ্ছে সেই মুহূর্তে হাইপার অ্যাক্টিভিটিস যখন হয় তখন সে কাউকে চিনতে পারে না, তার নিজস্ব জগতে সে ভেসে থাকে। দ্বিতীয়বার যখন সেই মানুষটি ঠান্ডা হয়ে যায়, তখন সে বুঝতে পারে আমি কি কিছু বললাম, আমি কি কিছু করলাম, কি হয়ে গেল, আমি তো কিছু বলিনি, আমার তো কিছু মনে নেই। তাই এরকম একটা ব্যাপার, এইরকম একটা ব্যাপারও কিন্তু কাজ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যতদূর জানি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই ক্ষেত্রে এই মেয়েটির আগে ট্রিটমেন্ট দরকার। একে জোর করে শ্বশুর বাড়িতে ঢুকিয়ে দিয়ে, দেখো প্রথমত অনেকে বলবে জোর করে সংসার হয়, অনেকে বলবে জোর করে সংসার হয় না। জোর করে সংসার যেগুলো হয় সেগুলো অন্য লেভেলের থাকে। আর এই যে লেভেল আমরা 2 বছর ধরে দেখতে পাচ্ছি, সংসারে অশান্তি, ঝামেলা, এই হসপিটালাইজড হচ্ছে, এর এই হচ্ছে, ওর ওই হচ্ছে, ব্যাপারটা হচ্ছে জোর করে, মানে একটা পরিবারে প্রথমে দুটো মানুষকে সুস্থ স্বাভাবিক হতে হয়। প্রথমত দুটো মানুষকে সুস্থ স্বাভাবিক হতে হয়, তাদের মধ্যে মেন্টালিটির ম্যাচ করতে হবে, তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে, তাদের মধ্যে দুজনের মধ্যে কম্প্রোমাইজ করে নেবার ক্ষমতা থাকতে হবে, দুজনকে বোঝার ক্ষমতা থাকতে হবে, একজনকে এগোতে হবে, একজন পিছিয়ে গেলে একজনকে পিছিয়েও যেতে হতে পারে, দিয়ে একজন অপরজনকে সাপোর্ট দিতে হতে পারে, তবেই একটা সম্পর্ক হয়। কিন্তু এই সম্পর্কটার মধ্যে দেখতে পাচ্ছি সবটাই গন্ডগোল। কারণ প্রথমত মেয়েটি কিন্তু সুস্থ নয়। কেন সুস্থ নয়? মেয়েটির মধ্যে একটি রোগ কিন্তু আছে, এটাকে আমরা কেউ ইগনোর করতে পারি না। আমরা গোটা ওয়াইটি জানি, গোটা সোশ্যাল মিডিয়া জানি মেয়েটির মধ্যে একটি শরীর খারাপ আছে, নার্ভের প্রবলেম। তো আগে এই মেয়েটির জীবন, আগে সংসার নয়। এই মেয়েটিকে নিয়ে কন্ট্রোভার্সিতে একটা নোংরা খেলা চলছে, দিনের পর দিন একটা কন্টেন্ট চলছে এবং কিছু মানুষ তাদের নিজের জায়গা, পজিশন, তাদের স্বার্থসিদ্ধির জন্য মেয়েটিকে দিনের পর দিন ব্যবহার করে যাচ্ছে। অ্যাজ দ্য সমালোচক, অ্যাজ দ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এগুলো আমার মতামত। একটা মেয়েকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসা নয়, মেয়েটির প্রপার ট্রিটমেন্টের দরকার। মেয়েটির পরিবারকে আগে বুঝতে হবে। মেয়েটির নিজেই নিজের যে পরিবেশে মানুষ হয়েছে সেটা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ। সে ছোট থেকে তার মা বাবার মধ্যেই ঝামেলা দেখে বড় হয়েছে। একে তার বাবা সৎ বাবা, তার মা তার সৎ বাবার মধ্যেও সম্পর্ক ঠিক নেই এবং বিভিন্নভাবে তাকে সোশ্যাল মিডিয়ায় বদনামও মেয়েটিকে করা হয়েছে। অতিরিক্ত পুরুষের বাড়িতে আগমন, অতিরিক্ত উচ্ছৃঙ্খল একটা জীবনযাপন, এবং তারাই পরে গিয়ে মেয়েটিকে বদনাম দিয়েছে। মেয়েটির মনের মধ্যে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে, এখানে আমি মেয়েটিকে দোষ দিচ্ছি না, এখানে মেয়েটির প্রপার ট্রিটমেন্ট দরকার। কিন্তু এই মেয়েটির প্রপার ট্রিটমেন্ট না হলে এই ছেলেটির পরিবার বা ভবিষ্যতে যে এই মেয়েটি যে কোনো পরিবারই যাক না কেন, প্রত্যেকটা মানুষকে হ্যারাসড হতে হবে, প্রত্যেকটা মানুষকে এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে। কারণ এই মেয়েটির শুধুমাত্র শ্বশুরবাড়ি হ্যারাসমেন্টের মধ্যে পড়েছে তা নয়, মেয়েটির মাও দীর্ঘদিন যখন মেয়েটি বাপের বাড়িতে ছিল, এই জিমির মাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে জিমিকে নিয়ে পাগল হয়ে যেত। বিভিন্ন লাইভ, বিভিন্ন ভিডিওসও কিন্তু আমাদের কাছে আছে যে মেয়েটিকে কন্ট্রোলে রাখতে পারতো না, আউট অফ কন্ট্রোল হয়ে যেত মেয়েটির মা বারবার বলতো ও তো নার্ভের পেশেন্ট, ও উত্তেজিত হয়ে যায়। এই কথাটা কিন্তু মেয়েটির মা বারবার বলতো। তাহলে যেখানে নিজের মা নিজের বাবা মেয়েটিকে সামলে রাখতে পারছে না, সেখানে একটা শ্বশুরবাড়ির মানুষ কি করে মেয়েটিকে পারবে? যেখানে মেয়েটির প্রপার ট্রিটমেন্ট অফ আছে, এমনকি মেয়েটি কোনো মেডিসিনও নিচ্ছে না। তাহলে একটা শ্বশুরবাড়ির মানুষ, সে একটা শ্বশুরবাড়ি করতে গেছে, একটা অন্য পরিবেশে গেছে, মানিয়ে নিতে গেছে, তারপর সে জেনে শুনে গেছে যে তার হাজব্যান্ডের, মানে প্রীতমের অলরেডি আগে একটা বিয়ে হয়েছিল। এই জায়গাটা
একটা মেয়ে যখন জেনে বিয়ে করবে তখন তাকে সব কিছু মেনে নিয়েই বিয়ে করতে হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে তার বাড়িতে তার মা বাবা কিসের জন্য এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে দিল। আজকে যদি ছেলেটি এতটা খারাপ হবে তাহলে সেই মেয়েটিকে সেই ছেলেটির বাড়িতে কেন পাঠানো হচ্ছে? আমার মেয়ে যদি চাঁদ চায় আমি পারবো চাঁদ এনে দিতে? আমার মেয়ে যদি বায়না করে কোনো একটা খারাপ জিনিস চায় আমি মা বাবা হয়ে সেই জিনিসটা দেবো? আমার মেয়েকে আমি নিজে কন্ট্রোল করতে পারছি না। তার মা চিৎকার করে লাইভে বসে বলছে আমার বাড়িতে আমি মেয়েকে কোথায় রাখবো, আমারই নিজের জায়গা থাকার কোনো আমার নিজের ঠিক নেই, ওকে শ্বশুর বাড়ি দিয়ে এসো। একটা মেয়ের জীবন এইরকম যে তার বাপের বাড়িতে ঠাঁই নেই বলে তাকে জোর করে যে পরিবারে সে অ্যাডজাস্ট করতে পারছে না, তার এতগুলো প্রবলেম হচ্ছে শারীরিক মানসিক সব দিক থেকে, তাহলে সেই মেয়েটিকে কি করে জোর করে একটি পরিবারে দিয়ে আসা হচ্ছে? আগে মেয়েটির প্রপার ট্রিটমেন্ট হোক, মেয়েটিকে সুস্থ করা হোক, তারপর মেয়েটিকে একটা ভালো পরিবেশে নিয়ে রেখে তারপর ভবিষ্যতে মেয়েটির জীবনের কথা ভাবা হোক। একটি পুরুষের ওপর জোর করে চাপিয়ে দেয়া এটাকে কিন্তু বিয়ে বলে আমার মনে হয় না মানা যাওয়া সম্ভব বলে আমার মনে হলো এই কথাগুলো বলা। আমি জানি না কার সঙ্গে মতামতের মিল হবে, এখানে পুরোপুরি আমার ইন্ডিভিজুয়ালি মতামত। আমি ভিডিও টু ভিডিও যতটুকু দেখেছি ততটুকু। আমাকে যদি কেউ বলে যে এই অংশ তুমি কি করে বললে, আমার কাছে ক্লিপিংস আছে, এই ক্লিপিংসের পরিবর্তে আমি এটা বলেছি, এটার পরিবর্তে আমি এটা বলেছি। এটা হচ্ছে ঘটনা। এই 2 বছর আমরা এই পরিবারটাকে লক্ষ্য রেখেছি এবং লক্ষ্য রেখে আমরা এই জিনিসগুলো দেখেছি। প্রত্যেকটা মুহূর্তে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু দেখে মনে হবে আপাত দৃষ্টিতে যে একটা ছেলের বাড়িতে একটা মেয়ে যাচ্ছে মানেই ছেলেটারা টর্চার করছে, কিন্তু না। একটা মেয়ে যে মানসিক দিক থেকে নিজেকে নিজেই স্টেবল রাখতে পারছে না, নিজেই স্টেবল রাখতে পারছে না, যার মেডিসিন অলরেডি অফ আছে, তাহলে সেই মেয়েটি কি করে নিজেকে ঠিক রাখবে? কি করে সে শ্বশুর বাড়ি করবে? শ্বশুর বাড়ি করাটা তো অনেকটা পরের ব্যাপার, কারণ সে নিজের বাপের বাড়িতে ঠিকভাবে থাকতে পারে না। নিজের মা, আমরা মেয়েরা কি করি যে ঠিক আছে বাইরের কোনো লোকের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে বা শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আমার ঝামেলা হতে পারে, কিন্তু আমার মা আমার বাবা একান্ত আমার। বাবা যদি শত হয় মাটা তো একান্তই আমার, কিন্তু আমরা সেখানেও লক্ষ্য করেছি এই মেয়েটির মায়ের সাথে পর্যন্ত এই মেয়েটির সম্পর্ক বাঁধে না, মানে ভালোভাবে বন্ধন হয় না। তাহলে যে জায়গায় নিজের পরিবারের সঙ্গে মেয়েটি এরকম দীর্ঘদিন করেছে, সেই জায়গায় একটা পুরুষের পরিবার, একটা স্বামীর পরিবার, তারা কি করে এই ঘটনাটা থেকে সেফ থাকতে পারে? তাই আমার মনে হয় প্রীতমের এই মুহূর্তে এটাই করা যে এখন যেহেতু আইনত প্রসেস চলছে, বিভিন্ন দিক থেকে শুনতে পাচ্ছি, সেহেতু প্রীতমেরও উচিত আইনের দ্বারস্থ হওয়া, এবং আইনের কাছে কেউ ছোট বড় কোনো দাদা দিদি কেউ নয়। আইন তোর কথা শুনবে প্রীতম, আইনের পথে এগা, এবং তোকে জীবনে বাঁচতে হবে, এগোতে হবে। এটাকে জীবন বলে না, এভাবে এগোয় না। বিচারপতি যদি বলেন যে তুমি এই মেয়েকে নিয়েই সংসার করো, অবশ্যই আমাদের ভারতীয় আইন তিনি আগে দেখবেন মেয়েটা স্টেবল আছে কিনা মেন্টালি এবং ফিজিক্যালি স্টেবল আছে কিনা, কারণ একটা মানুষ যদি অসুস্থ থাকে সে কি করে সংসার করবে? আগে তার ট্রিটমেন্ট, তারপর তার সংসার, কারণ মানুষের জীবনটা আগে, তাই তো? সুস্থভাবে বেঁচে থাকাটা আগে, তারপর মানুষের সংসার, সেটা ছেলেটিই হোক বা মেয়েটিই হোক। তাহলে আগে উচিত প্রীতমের একটা প্রপার আইনের মধ্যে দিয়ে যাওয়া, যেখানে বিচারপতি রায় দেবেন, দুতরফে বিচার হবে, সমস্ত ঘটনা তাদের কাছে যাবে, তারপর বিচারপতি যদি রায় দেন যে হ্যাঁ তোমরা ডিভোর্স দিয়ে দিতে পারো তাহলে ঠিক আছে, যদি বলে না এই মেয়েকে নিয়েই সংসার করো তাহলে তাই ঠিক আছে। বাট এর একটা প্রপার ট্রিটমেন্টের দরকার, কারণ এ কিন্তু মেন্টালি স্টেবল নয় আমরা যতটুকু বুঝতে পারছি। কারণ হতে পারে এটা কেবলমাত্র নার্ভের রোগের জন্য, মেন্টালি স্টেবল মানে পাগল না। কারণ আজকালকার দিনে মানুষের শিক্ষার অভাব, মানুষ বোঝে কম আর কথা বেশি বলে, তো সেই জন্য এই নার্ভের পেশেন্ট হলে মেন্টালি প্রবলেমও কিন্তু মানুষের চলে আসতে বেশি দেরি হয় না। তো সেই জন্য এটাও পার্ট অফ নার্ভের ট্রিটমেন্টের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রপার আইনের ব্যবস্থা নেওয়া, আইনি পথে যাওয়া, কোনো সোর্সে না, এদিক না, সরাসরি আইনের দ্বারস্থ হওয়া। আমরা ভারতীয় আইনের মধ্যে পড়ি, ভারতীয় নাগরিক, প্রত্যেকের আইনের দ্বারস্থ হওয়ার অধিকার আছে। তুমি সরাসরি আইনের কাছে যাও, আইনজীবীর সঙ্গে দেখা করো, কথা বলো, একটা প্রপার মানে প্রসেসের মধ্যে দিয়ে যাও, গিয়ে সেখানে তুমিও তোমার বিচার চাও। পরিষ্কার কথা, আমার কাছে পরিষ্কার কথা, তবে এটা শেষ হবে। না হলে এই খেলা কিন্তু চলতেই থাকবে। এই জোর জবরদস্তি, ধাক্কা দিয়ে ঠেলে ফেলে তালাচাবি মেরে দেওয়া, জোর করে সংসার করানো, এগুলো কোনো কথা নয়। এভাবে মানুষ বাঁচতে পারে না, এভাবে উভয়ই পাগল হয়ে যাবে, উভয়ই খুব তাড়াতাড়ি দুটো প্রাণী শেষ হয়ে যাবে, এছাড়া আর কিচ্ছু হবে না। কারণ হচ্ছে তিলে তিলে মরাও তো একটা ব্যাপার আছে, তিলে তিলে মরা, স্লো পয়জন হয়ে মরা, এই ব্যাপারটাও আছে। শুধু যে এই করে ফেললাম, এই করে খেললাম, এসব কিছু হয় না। তিলে তিলে বলেও একটা মানুষের আছে, স্লো পয়জন, এটাও কিন্তু মানুষকে কুড়ে কুড়ে খেয়ে নেয়, ভিতর থেকে খোকলা করে দেয়, শেষ করে দেয়। সমালোচক এইটুকু বললাম, বাকিটা তাদের ব্যাপার।